প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের নিয়মিত আলোচনায় আবারও তোমাদের সামনে এসেছি। আমাদের তৃতীয় অধ্যায়ের ক্লাস চলছিল একাদশ দ্বাদশ শ্রেণীর। তো সেই ক্লাসের ধারাবাহিক আলোচনায় আমরা আজকে পদের প্রকারভেদে দ্বিতীয় অংশ আলোচনা করছি। পদের 10 প্রকারের মধ্যে আমরা গতদিন সমষ্টিবাচক অসমষ্টিবাচক পদ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়ব হচ্ছে বস্তুবাচক গুণবাচক পদ, নিরপেক্ষ সাপেক্ষ পদ, সদর্থক নৈর্থক ব্যাহতার্থক পদ। চলো আমরা এগুলি একটু দেখে আসি। বস্তুবাচক পদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো বস্তুর নাম নির্দেশ করা হয় তাকে বস্তুবাচক পদ বলে। যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, মানুষ, গরু, ছাগল, এই সবগুলি হচ্ছে বস্তুবাচক পদ, কারণ এদের প্রত্যেকটা শব্দ দ্বারা কোনো না কোনো বস্তুকে নির্দেশ করা হচ্ছে। যুক্তিবিদ মিল বলেন, একটি বস্তুবাচক পদ হলো একটি নাম যা একটি বস্তুর প্রতি ব্যবহৃত হয়। বস্তুবাচক পদ আবার দুই প্রকারের হতে পারে। একটি হচ্ছে বিশিষ্ট বস্তুবাচক পদ এবং সামান্য বা সার্বিক বস্তুবাচক পদ। বিশিষ্ট বস্তুবাচক পদ হচ্ছে সূর্য, হিমালয়, রহিম করিম ইত্যাদি। সামান্য বস্তুবাচক পদ হচ্ছে গ্রহ, নক্ষত্র, নদী, নালা, গাছপালা ইত্যাদি। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা যেতে পারে। তোমরা দেখো, আমি বস্তুবাচক পদ লেখার পরে যুক্তিবিদদের নাম লিখেছি, মিল, জ্যাবন্স, ওয়েলটন এবং মার্টিনিউ ফাউলার। বিশেষণ পদগুলো বস্তুবাচক নাকি গুণবাচক, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে যুক্তিবিদদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। তো যুক্তিবিদ মিল, জ্যাবন্স, ওয়েলটন এবং মার্টিনিউ ফাউলার মূলত ইনারা দুই ধরনের মতবাদ দিয়েছেন। যুক্তিবিদ মিল, জ্যাবন্স, ওয়েলটন বলেন যে সকল বিশেষণ পদগুলোই হচ্ছে বস্তুবাচক পদ। আবার অন্যদিকে মার্টিনিউ ফাউলার বলেন না, সকল বিশেষণ পদগুলোই হচ্ছে গুণবাচক পদ। তাহলে আমরা তাদের আলোচনাটা একটু দেখে আসি। সেটা হচ্ছে মিল, জ্যাবন্স, ওয়েলটন মনে করেন যে সকল গুণবাচক পদই বস্তুবাচক পদ। কেননা আমরা যখন বলি সাদা, তখন সাদার ধারণা শূন্যে অবস্থান করতে পারে না। আমরা জানি সাদা, দয়ালু এগুলো গুণবাচক পদ, কিন্তু এরা শূন্যে অবস্থান করতে পারে না। আমরা যখন বলি সাদা, তখন তাকে কোনো না কোনো বস্তুর উপর আরোপ করেই প্রকাশিত করতে হয় বা প্রমাণ করতে হয়। যেমন আমি যদি বলি এই বোর্ডটি সাদা, তার মানে সাদা রংটা কোথায় উপস্থিত? বোর্ডে উপস্থিত। আমি যদি বলি সাদা কাপড়, যদি বলি আকাশের মেঘের রং সাদা, তার মানে কি প্রত্যেকটা বস্তুর উপর রংটাকে আরোপ করে সেখানে সাদাকে প্রমাণ করা হচ্ছে। এই জন্যই যুক্তিবিদ মিল, জ্যাবন্স এবং ওয়েলটন তারা মনে করেন যে বিশেষণ পদগুলো গুণবাচক নয়, এরা হচ্ছে বস্তুবাচক, কারণ এরা বস্তুর উপর নির্ভর করেই নিজেদেরকে প্রকাশ করে। আবার দেখা যাচ্ছে মার্টিনিউ ফাউলার কি বলে? মার্টিনিউ ফাউলার বলে যে না, বিশেষণ পদগুলো বস্তুবাচক না, এরা গুণবাচক। কেননা আমরা যখন দয়ালু বিশেষণটি বুঝাই, তখন সেখানে দয়া গুণটিকে বুঝাই না, দয়ালু ব্যক্তিকেই বুঝি। যেহেতু আমরা একজন দয়ালু ব্যক্তিকেই বুঝি, তার মানে এই বিশেষণ পদটি অবশ্যই একটি গুণকে বোঝায়, এটা কোনো বস্তুকে বোঝায় না। এবার চলো আমরা দেখি তাহলে গুণবাচক পদ কোনগুলো। যদি বিশেষণ পদগুলো মিল, জ্যাবন্সের মতে বস্তুবাচক হয়, তাহলে গুণবাচক পদ কোনগুলো হবে? সততা, সাদাত্ব, মিষ্টত্ব। এবার মিল কি বলেছেন? মিল বলেছেন যে পদ দ্বারা কোনো গুণকে নির্দেশ করা হয় তাকে গুণবাচক পদ বলে। যেমন একটি গুণবাচক, মিল বলেন একটি গুণবাচক পদ হলো একটি নাম যা একটি বস্তুর কোনো গুণের প্রতি ব্যবহৃত হয়। সততা, সাদাত্ব, গুণবাচক পদগুলো কেমন? যে পদ দ্বারা কোনো গুণকে নির্দেশ করা হয় তাকে গুণবাচক পদ বলে।
যুক্তিবিদ মিলের মতে একটি গুণবাচক পদ হলো একটি নাম যা একটি বস্তুর কোনো গুণের প্রতি ব্যবহৃত হয়, যেমন সততা, সাদাত্ব, মিষ্টত্ব। গুণবাচক পদও দুই প্রকার হয়, একটা হচ্ছে বিশিষ্ট গুণবাচক পদ, আর একটি হচ্ছে সামান্য বা সাধারণ গুণবাচক পদ। তাহলে বিশিষ্ট গুণবাচক পদ কোনগুলো? যেমন দয়া, সাহস, লালত্ব, গুণত্ব, এরা হচ্ছে বিশিষ্ট গুণবাচক পদ। যখন কোনো গুণবাচক পদ দ্বারা একটি মাত্র গুণকে নির্দেশ করে তখন তাকে বিশিষ্ট গুণবাচক পদ বলে। এখন বিশিষ্ট গুণবাচক পদ দয়া বলতে একটি গুণকে বোঝাচ্ছে, সাহস বলতে একটি গুণকেই বোঝাচ্ছে, লালত্ব বলতেও একটি গুণকেই বোঝাচ্ছে। যেহেতু একটি গুণকে সুনির্দিষ্ট করে বোঝাচ্ছে সেজন্য এগুলি হচ্ছে বিশিষ্ট গুণবাচক পদ। তাহলে সামান্য বা সাধারণ গুণবাচক পদ সেটা কেমন? কোনো গুণবাচক পদ যখন এক জাতীয় সবগুলো গুণকে বোঝায় তখন তাকে সামান্য বা সাধারণ গুণবাচক পদ বলে। যেমন পুণ্য, বর্ণ ইত্যাদি। পুণ্য মানে সকল মহৎ কর্ম, সকল ভালো কাজ, সেই সকল মহৎ কর্মগুলি পুণ্য। এই জন্য এগুলি হচ্ছে সাধারণ বা সার্বিক বা সামান্য গুণবাচক পদ। বস্তু মাত্রেরই কোনো না কোনো গুণ থাকে, গুণ ছাড়া বস্তু হতে পারে না, আবার বস্তু ছাড়া গুণ উপস্থিত হতে পারে না। কারণ বস্তু হলে তার মধ্যে কোনো না কোনো গুণ থাকবে, আর গুণের উপস্থিতির জন্য বস্তুকে অবশ্যই প্রয়োজন। কাজেই বস্তুবাচক ও গুণবাচক পদগুলো ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। মানুষ যদি বস্তু হয়, মনুষ্যত্ব হচ্ছে তার গুণবাচক অবস্থা। সৎ যদি অবস্থা হয় তাহলে সততা হচ্ছে তার গুণবাচক অবস্থা। দয়া যদি বিশেষ্য হয়, নামবাচক হয়, তাহলে দয়ালুটা হচ্ছে গুণবাচক পদ। আচ্ছা, এরপরে দেখো নিরপেক্ষ পদ, সাপেক্ষ পদ। নিরপেক্ষ পদ কোনগুলো? যে পদ একা একাই অর্থ প্রকাশ করতে পারে, অর্থাৎ যে পদের নিজস্ব একটা অর্থ আছে এবং তার অর্থ প্রমাণ করার জন্য বা প্রকাশ করার জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হয় না, সেই পদকে নিরপেক্ষ পদ বলে। অর্থাৎ যে পদের একটা নিজস্ব অর্থ থাকে, যার অর্থ অপর কোনো পদের সাহায্য ছাড়াই বোধগম্য হয়, তাকেই নিরপেক্ষ পদ বলে। এখানে দেখো যুক্তিবিদ জোসেফ কি বলেন। যুক্তিবিদ জোসেফ বলেন, যে সব পদ কোনো বস্তু বা গুণকে নির্দেশ করে এবং যাদের অর্থ নিজস্বভাবেই বিবেচিত হয় তাদেরকে নিরপেক্ষ পদ বলে। তাহলে জোসেফ কি বলছেন? জোসেফ বলছেন যে সব পদ কোনো বস্তু বা গুণকে নির্দেশ করে এবং যাদের অর্থ নিজস্বভাবেই বিবেচিত হয় তাদেরকে নিরপেক্ষ পদ বলে। বই, কলম, ঘর বাড়ি, আমের সময়, তাই আমি বারবার আমের উদাহরণ নিয়ে আসছি। আমি আম খেতে খুব পছন্দ করি, সেই জন্য আম যেহেতু একটি বস্তু সেটাকে নিয়ে আসছি। আমের নিজস্ব গুণ আছে, কারণ সে মিষ্টি হয়, অর্থাৎ তার মধ্যে মিষ্টত্ব আছে, একসাথে সে গুণকে ধারণ করে। প্রত্যেক বস্তুই কোনো না কোনো গুণকে ধারণ করে, তো আম মিষ্টত্বকে ধারণ করে, সে একটা সুস্বাদু ফল। এই জন্য আমি তাকে পছন্দ করি বলে বারবার সে আমকেই নিয়ে আসছি। তো যাই হোক, তোমরা অন্য যে কোনো কিছু নিয়ে আসতে পারো, এখানে ক্ষুধা তৃষ্ণাও নিয়ে আসতে পারো। ক্ষুধা তৃষ্ণাগুলোও হচ্ছে নিরপেক্ষ, কারণ তারাও একা একাই নিজেকে প্রকাশ করতে পারে, তাদের প্রকাশের জন্য অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না। অন্যদিকে দেখো, যদি কোনো পদের নিজস্ব অর্থ থাকে না, অর্থাৎ কোনো নিজের অর্থ নেই, অন্যের অর্থের উপর নির্ভরশীল হয়ে নিজেকে প্রকাশ করে বা নিজেকে প্রকাশ করার জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হয়, তাহলে সেই পদকে সাপেক্ষ পদ বলে। যেমন তুমি দেখো ছাত্র শিক্ষক। ছাত্র তখন হওয়া সম্ভব যদি তার শিক্ষক থাকে, শিক্ষক তখন হওয়া সম্ভব যদি তার ছাত্র থাকে। ছাত্র না থাকলে সে শিক্ষক হতে পারে না, শিক্ষক না থাকলে সে ছাত্র হতে পারে না। যেমন পিতা পুত্র, পিতা হওয়ার জন্য পুত্র থাকতে হবে, অর্থাৎ সন্তান থাকতে হবে, আর যদি পুত্র হয় তাহলে অবশ্যই তার পিতা আছে, পিতা ছাড়া পুত্র হওয়া সম্ভব নয়। ঠিক তেমনি স্বামী স্ত্রী,
স্বামী থাকলে অবশ্যই তার একজন স্ত্রী আছে, আর স্ত্রী থাকলে অবশ্যই তার স্বামী আছে। রাজা প্রজা, রাজা হওয়ার জন্যই প্রজা থাকা বাধ্যতামূলক, এবং প্রজা হতে গেলে তো তার অবশ্যই রাজা থাকবে, না হলে সে রাজা হতে পারবে না বা প্রজা হতে পারবে না। যুক্তিবিদ কেইনিস কি বলে, চলো এটা একটু দেখে আসি। যুক্তিবিদ কেইনিস বলে একটি পদকে তখনই সাপেক্ষ পদ বলা হয় যখন পদটি আপন অর্থ প্রকাশের জন্য নিজ নির্দেশিত বস্তুটি ছাড়াও অপর একটি বস্তুকে নির্দেশ করে। তাহলে যুক্তিবিদ কেইনিস কি বলল, যে একটি পদ তখনই সাপেক্ষ পদ হবে যখন সে নিজেকে প্রকাশ করার জন্য নিজের আপন অর্থ ছাড়াও অন্য একটি পদের অর্থকেও প্রকাশ করে। অন্য একটি বস্তুকেও যখন নির্দেশ করতে হয় তার নিজেকে প্রকাশ করার জন্য, তখন তাকে সাপেক্ষ পদ বলে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে পদের কোনো স্বয়ংসম্পূর্ণ অর্থ নেই, যে পদকে বুঝতে হলে অপর পদের সাহায্য নিতে হয়, তাকেই সাপেক্ষ পদ বলে। এ থেকে আমরা কি বুঝে নিলাম, যে তার নিজের কোনো অর্থ নেই, নিজে নিজে একা একা নিজেকে প্রকাশ করতে পারে না, স্বয়ংসম্পূর্ণ অর্থ নেই, তার নিজেকে প্রকাশ করার জন্য অন্য পদের সাহায্য চাই, এবং সেজন্যেই সে সাপেক্ষ। আর যার নিজের অর্থ আছে, নিজে নিজেকেই প্রকাশ করতে পারে, অন্যের সাহায্য প্রয়োজন হয় না, সে হচ্ছে নিরপেক্ষ পদ। সাপেক্ষ পদকে যে পদের সাথে যুক্ত করা হয় তাকে বলে পরিপূরক পদ। এগুলি তোমাদের এমসিকিউ হিসেবে পরীক্ষায় আসে। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে, সাপেক্ষ পদকে যে পদের সাথে যুক্ত করে আলোচনা করা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে, সেটা হচ্ছে পরিপূরক পদ। ছাত্র শিক্ষকের পরিপূরক পদ, শিক্ষক ছাত্রের পরিপূরক পদ, পিতা পুত্রের পরিপূরক, পুত্র পিতার পরিপূরক, রাজা প্রজা একে অপরের পরিপূরক পদ, কারণ দুজন মিলে একটি স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। এরা সাধারণত জোড়ায় জোড়ায় থাকে, কারণ এদেরকে জোড়ায় জোড়াই প্রকাশ করতে হয়। তবে কখনো কখনো এরা ভিন্ন ভিন্ন নাম বিশিষ্ট হয়, আবার কখনো কখনো একই নাম বিশিষ্ট হয়। যেমন বন্ধু বন্ধু হতে পারে, অংশীদার অংশীদার হতে পারে। এবার সব থেকে মজার ব্যাপার হচ্ছে, জগতের কোনো বস্তুই সম্পূর্ণরূপে নিরপেক্ষ নয়। প্রতিটি বস্তুই তার অস্তিত্বের জন্য অপর বস্তুর উপর নির্ভরশীল। মানুষ বেঁচে থাকার জন্য তার পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে, এ অর্থে সব পদকেই সাপেক্ষ পদ বলা যায়। কিন্তু এই নির্ভরশীলতাটা যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় নয়। যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে নিজেকে প্রকাশ করা। আমরা সেসব পদকে সাপেক্ষ পদ বলবো যার অর্থ অপর পদের সাহায্য ছাড়া বোধগম্য নয়। অর্থাৎ সেই পদটাই হচ্ছে সাপেক্ষ পদ যার অর্থ বোঝার জন্য অপর পদের সাহায্য চাই। তাহলে এ পর্যন্ত আমরা দেখতে পেলাম বস্তুবাচক পদ, গুণবাচক পদ, নিরপেক্ষ পদ, সাপেক্ষ পদ। চলো এরপরে আমরা দেখে আসি সদর্থক পদ, নৈর্থক পদ, ব্যাহতার্থক পদ। সদর্থক পদ এটা নিয়ে তোমাদের কোনো সমস্যাই নেই, নৈর্থক নিয়ে কিছু সমস্যা আছে, ব্যাহতার্থক নিয়ে সমস্যা আছে। সদর্থক পদ কি, যে পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা গুণের উপস্থিতি বোঝায় তাকে সদর্থক পদ বলে, বা এটাকে আবার ইতিবাচক পদও বলা হয়। সাধারণত অচিহ্ন বর্জিত যে শব্দগুলো থাকে বা যে পদগুলো থাকে তাদেরকে আমরা সদর্থক পদ বলি। এরা ইতিবাচক পদ, মানুষ, সৎ, বুদ্ধিমান, অর্থাৎ এরা উপস্থিত। যেখানে কোনো ব্যক্তি বস্তু বা গুণ উপস্থিত থাকে তাকে আমরা সদর্থক বা ইতিবাচক পদ বলি। তার মানে কি হচ্ছে, নৈর্থক পদ হচ্ছে যখন কোনো ব্যক্তি বস্তু বা গুণের অনুপস্থিতি বোঝায় তখন তাকে আমরা নৈর্থক পদ বলি। কিন্তু এইখানে একটু গুরুত্বপূর্ণ অংশ রয়ে গেছে, সেটা হচ্ছে যে পদ দ্বারা কোনো বস্তু বা গুণের অনুপস্থিতি বা অভাব বোঝায় তাকে আমরা নৈর্থক পদ বা নেতিবাচক পদ বলি। সাধারণত না সূচক চিহ্ন সম্বলিত পদকেই আমরা নৈর্থক পদ বলি। যেমন দেখো, অমানুষ, অসুখী, অসুন্দর, অসৎ ইত্যাদি। এখানে প্রত্যেকের বেলায় কোনো না কোনো ব্যক্তি বস্তু বা গুণের অনুপস্থিতি রয়েছে, এরা নৈর্থক পদ।
আরও কিছু কথা রয়ে গেছে। বাংলা ভাষায় অ অ নি নির প্রভৃতি চিহ্নগুলো নাসূচক চিহ্নরূপে পরিচিত, কাজেই এদের সংযোগকারী শব্দগুলোকে নৈর্থক বলে ধরা হয়, যেমন অসৎ, অনস্বীকার্য, নিঃসহায়, নিরপরাধ। কিন্তু দেখো, যুক্তিবিদ্যায় কেবলমাত্র অচিহ্নযুক্ত পদকেই নৈর্থক পদ বলা হয়, অচিহ্নটিকেই নাসূচক রূপে ধরা হয়। একটি পদ সদর্থক কি নৈর্থক তা নির্ধারণ করতে হবে পদটির আকৃতি দেখে নয়, তাদের অর্থ বিচার করে। পদের অর্থের উপর নির্ভর করে পদটি সদর্থক না নৈর্থক সেটা নির্ভর করে। যদি তুমি বলো মূর্খ তাহলে জ্ঞানের অভাব, যদি বলো অন্ধকার তাহলে আলোর অভাব, যদি বলো সংশয় তাহলে বিশ্বাসের অভাব। কিন্তু দেখো, যদি তুমি বলো অমূল্য, যদি বলো নির্মল, তাহলে সেগুলো কি হচ্ছে? এগুলো দেখতে নৈর্থক মনে হলেও প্রকৃতপক্ষে এরা আসলে সদর্থক। তার মানে যার অর্থ নৈর্থক সে হচ্ছে নৈর্থক, আর যার অর্থ সদর্থক সে হচ্ছে সদর্থক। বাংলা ভাষায় তুমি নাবোধক চিহ্নে অনেক প্রকার চিহ্নই পাবে, যা দ্বারা না নি এগুলি দ্বারা নৈর্থক পদ চিহ্নিত করা হচ্ছে। কিন্তু যুক্তিবিদ্যায় শুধুমাত্র অচিহ্নই ব্যবহার করতে হয়, অচিহ্ন দ্বারা যুক্ত শব্দগুলোই হবে। তারপরে দেখো, অ এর সাথে তুমি এটা মাথায় রাখবে, তুমি যখন সৃজনশীল প্রশ্নের উত্তর লিখবে, আমরা বইয়ে অনেক সময় দেখি অ এর সাথে হাইফেন ছাড়াই লেখা হচ্ছে। যদি তুমি তাকে নৈর্থক করতে চাও তাহলে অ এর সাথে একটা হাইফেন দিয়েই লিখতে হবে। ও হাইফেন দিয়ে তারপরে অমানুষ, অসৎ, অসুন্দর, মাঝখানে একটা হাইফেন হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমার প্রশ্নে না থাকলেও তোমাকে এটা দিতে হবে, কারণ নৈর্থক পদটা চেনার এটাই হচ্ছে উপায়। আমরা যখন বিরুদ্ধ পদ পড়বো, বিপরীত পদ পড়বো, সেখানেও আমরা এটা দেখাবো। তবে তুমি নৈর্থক পদে এই জায়গাটা খুব ভালো করে দেখে রাখো যে নৈর্থক পদ হলে একটা অ থাকবে, তার সাথে একটা হাইফেন থাকবে, একটা অ যুক্ত হবে, একটা হাইফেনও সাথে থাকবে। এটা সব সময় থাকবে, তোমাকে এটা দিয়েই লিখতে হবে। এবার চলো আমরা দেখি ব্যাহতার্থক পদ কাকে বলে। ব্যাহতার্থক মানে হচ্ছে অর্থকে ব্যাহত করেছে, ব্যাহতার্থক। যার যা অর্থ হওয়া উচিত ছিল সেটা না হয়ে অন্য কিছু হয়ে গেছে, তাই তো? অর্থকে ব্যাহত করেছে, ব্যাহতার্থক। এবার দেখো ব্যাহতার্থক পদের সংজ্ঞাটা কি। যে পদ দ্বারা কোনো বস্তুতে গুণের সাময়িক অনুপস্থিতি বোঝায়। প্রকৃতপক্ষে বস্তুটিতে সেই গুণ উপস্থিত থাকার কথা, কিন্তু সাময়িকভাবে সেই বস্তুটিতে সেই গুণটি অনুপস্থিত, তখন তাকে বলা হচ্ছে ব্যাহতার্থক পদ। যে পদ দ্বারা কোনো বস্তুতে কোনো গুণের বর্তমান অনুপস্থিতি বোঝায় অথচ বস্তুটি স্বাভাবিকভাবে ওই গুণের অধিকারী হতে পারে, তাকেই ব্যাহতার্থক পদ বলে। একটি বস্তুর মধ্যে একটি বিশেষ গুণ থাকার কথা, কিন্তু সে বর্তমানে নেই, ভবিষ্যতে থাকতেও পারে। যদি এমন হয় তখন তাকে বলা হচ্ছে ব্যাহতার্থক পদ। যেমন অচেতন, অর্থাৎ যার চেতনা লোপ পেয়েছে, সে জ্ঞান হারিয়ে ফেলেছে, আমরা বলি অজ্ঞান হয়ে গিয়েছে, অচেতন। কিন্তু খানিকক্ষণ পরে তার চেতনা ফিরে আসে, সে সচেতন হয়ে ওঠে। এই অচেতনটা হচ্ছে ব্যাহতার্থ। স্বাভাবিকভাবে মানুষের চেতনা থাকে, সে নড়াচড়া করতেই পারে, কিন্তু যখন সে অচেতন হয়ে যায়, সেই অচেতনটাও সাময়িক থাকে, সেই সাময়িক অনুপস্থিতিটা হচ্ছে, চেতনার অভাবটা, অনুপস্থিতিটা হচ্ছে ব্যাহতার্থক পদ। তোমরা তোমাদের বইয়ে পাবে বোবা, স্বাভাবিকভাবে মানুষের কথা বলতে পারার কথা, কিন্তু সে বলতে পারে না, এজন্য তাকে বোবা বলা হচ্ছে। ভবিষ্যতে হয়তো সে সুস্থ হয়েও যেতে পারে, কথা বলতেও পারে। বোবা, কালা, খোরা, এগুলি, অন্ধ, এগুলি হচ্ছে ব্যাহতার্থক পদ। যে আগে ছিল বর্তমানে নেই, ভবিষ্যতে আবার চলে আসতে পারে, উপস্থিত হতে পারে, এমন অবস্থা। তো আজকের আলোচনা এ পর্যন্ত, আগামী দিন পর্যন্ত ভালো থাকো। আমরা আগামী দিন আলোচনা করব বিপরীত, বিরুদ্ধ পদ নিয়ে, একার্থক, অনেকার্থক পদ
নির্দিষ্ট অনির্দিষ্ট পদ, জাত্যর্থক অজাত্যর্থক পদ, তাহলে মোটামুটি পদের ধারণা শেষ হয়ে যাবে। দেখি আগামী দিন কত দূর যাওয়া যায়। আচ্ছা, আজকের ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করলাম। আমি আশা করব তোমরা যারা ক্লাসটা দেখছো তারা সেই ক্লাসটাকে শেয়ার করে দিবে। অন্তত তোমার যে বন্ধুর এই অংশটা পড়া ঠিকঠাক হয়নি, ক্লাসে সে অনুপস্থিত ছিল হয়তো কোনো কারণে, অথবা সে মনোযোগী ছিল না, সেও যেন দেখে নিতে পারে, তার পরীক্ষাটাও যেন ভালো হয়। তো তোমাদের উপর সেই বিশ্বাস এবং ভরসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।